হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর একটা অধ্যায় তাপ এবং তাপগতিবিদ্যার কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করছি। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে তাপের ধারণা, মিনিং অফ হিট, কার্যের ধারণা এবং উষ্ণতার ধারণা। আদর্শ গ্যাসের যে লগুলো আছে, যেমন আমাদের চার্লসের সূত্র আছে, বয়েলের সূত্র আছে এবং চার্লস বয়েলের সমন্বয় সূত্র আছে, এগুলো রয়েছে। এবং এর স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপগ্রাহিতা সম্পর্কে আলোচনা করব। সলিড, লিকুইড এবং গ্যাসের তাপীয় সম্প্রসারণ নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পদার্থের অবস্থার পরিবর্তন, নিউটনস লজ অফ কুলিং, স্টিফেন্স ল এবং ওয়াইন্স ল, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসটাতে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা এখান থেকে এই অবধি আলোচনা করব। তাহলে প্রথমে বলছি মিনিং অফ হিট বা তাপ কি। আমরা ছোটবেলা থেকেই পড়েছি তাপ কি, ওয়ান কাইন্ড অফ এনার্জি। তাহলে এনার্জিকে আমরা কি করতে পারি? অনলি ফিল করতে পারি বা অনুভব করতে পারি। আর এই তাপ এনার্জির প্রভাবে কি হয়? কোল্ড বডি তাপ এনার্জি দিলে, হিট এনার্জি দিলে কি হয়? হট হয়। মানে তাপ দিলে শীতল বস্তু উষ্ণ বস্তুতে পরিবর্তিত হয়। আবার ঠিক একইভাবে উষ্ণ বস্তু থেকে যদি আমি তাপ শক্তি বের করে নেই, তাহলে এটা কি হবে? ঠান্ডা হবে বা কোল্ড বডিতে ট্রান্সফার হয়ে যাবে। এখন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা হট বডি রেখেছি আর এখানে একটা কোল্ড বডি রেখেছি। এদেরকে একটা হিট কন্ডাক্টরের সাহায্যে আমরা জুড়ে দিয়েছি। তাহলে কি হলো? হট বডি থেকে হিট এনার্জি আমার কোল্ড বডিতে ট্রান্সফার হচ্ছে। এবং উপরে থার্মোমিটার আমরা বিভিন্ন জায়গার টেম্পারেচারটা দেখিয়েছি। তাহলে হট বডি কি করছে? হিট এনার্জি লস করছে, কোল্ড বডি হিট এনার্জি আমার গেইন করছে। এবং যখনই এরা সাম্যাবস্থায় আসবে তখন দুটো বডির কি হবে? টেম্পারেচার সেম হয়ে যাবে, যেটা আমরা পরবর্তীতে ক্যালোরিমিতির মূলনীতিতে বিষয়টা আরো সবিস্তারে দেখব। এবার তোমরা একটা সিচুয়েশন দেখো, যখন আমরা দুটো হাতকে পরস্পরের উপর ঘষি তখন কি হয়? আমরা দেখতে পারি হাতের উষ্ণতাটা বেড়ে গেছে এবং সেটাকে যখন আমি গালে লাগাচ্ছি তখন কি হচ্ছে? আমরা গালে উষ্ণভাব অনুভব করছি। তার মানে প্রথম ক্ষেত্রে কি হলো? প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম একটা মেকানিক্যাল ওয়ার্ক করা হলো বা যান্ত্রিক কৃতকার্য করা হলো। তাহলে এই মেকানিক্যাল ওয়ার্কটা ট্রান্সফার কিসে হলো? আমার হিট এনার্জিতে কনভার্ট হলো। এবার যখন এই হাতটাকে আমি গালে লাগালাম তখন আমরা কি দেখতে পেলাম? যে এই হিট এনার্জিটা আমার ট্রান্সফার করলো। কেন? যেহেতু সেখানে একটা টেম্পারেচার ডিফারেন্স তৈরি হয়েছে, হাতের টেম্পারেচারটা বেশি, গালের টেম্পারেচারটা কম। তাহলে কি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে আমার হিট এনার্জি ট্রান্সফার করতে পারে। তাহলে কি বুঝতে পারলাম যখন আমি কোনো একটা মেকানিক্যাল ওয়ার্ক করছি তখন সেখান থেকে আমার হিট এনার্জি জেনারেট করতে পারে এবং সেই হিট এনার্জিটা সময় মতো আমি এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করাতেও পারি। এবার পরের কথা বলছে হোয়াট ইজ টেম্পারেচার বা মিনিং অফ টেম্পারেচার। টেম্পারেচার কি বা উষ্ণতা কাকে বলছি আমরা? উষ্ণতা বলতে আমরা কি বুঝি? আমরা ছোটবেলায় পড়েছি যে উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। তার মানে এটা কি? ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস। টেম্পারেচারটা হচ্ছে নির্ণয় করে আমাদের, এক কথায় বললে, ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস। তার মানে
এই টেম্পারেচারই হলো আমাদের সেই ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ডিসাইড করে দেয় যে কোনো বডি থেকে হিট ফ্লো হবে নাকি বডিটা আমার হিট গেইন করবে, মানে তাপ দেবে নাকি বস্তুটা তাপ নেবে। আর ইউনিট কি, আমার টেম্পারেচার যেমন এসআই ইউনিট যদি বলি, টেম্পারেচারের এসআই ইউনিট হলো কেলভিন। কিছু ব্যবহারিক ইউনিট আছে যেগুলো হলো আমাদের ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, এগুলো আমাদের মানে ব্যবহারিক ইউনিট যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এবার আমাদের এই যে টেম্পারেচার মাপার যে বিভিন্ন মাপিকের সাহায্যে, আমরা থার্মোমিটারের সাহায্যে মাপি। ছোটোবেলায় পড়েছি আমরা থার্মোমিটারকে বিভিন্নভাবে ভাগ করেছিলাম, যেমন কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল অ্যান্ড ফারেনহাইট স্কেল। তাহলে আমরা এখন এই সেলসিয়াস, ফারেনহাইট এবং এই কেলভিন স্কেলের মধ্যে যদি রিলেশনগুলো লিখি, তাহলে রিলেশনগুলো আমার কেমন আসছে? তাহলে রিলেশনগুলো আমার এরকম আসবে অনেকটা। প্রথম কথা বলছি আমি কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশন, কেলভিন অ্যান্ড ডিগ্রি সেলসিয়াস, এদের মধ্যে রিলেশন কি আমাদের মাথায় রাখতে হবে। যদি সেলসিয়াস থেকে আমি কেলভিনে কনভার্ট করি তাহলে আমার ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হবে। অর্থাৎ যদি কোনো স্থানে টেম্পারেচার যদি আমি বলি 27 ডিগ্রি সেলসিয়াস, দেন in Kelvin scale this is 27 plus 273 approx 300 Kelvin। এটা হলো আমার কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশন। ঠিক সেম ওয়েতে যদি আমি কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন বের করতে হয়, তাহলে এটা আমাদের কীরকম হবে? 1 কেলভিন ইকুয়াল টু ফারেনহাইট স্কেল রিডিং প্লাস 459.67 ডিভাইডেড বাই 18, এটা আমরা পাবো। আর একইভাবে ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইটের মধ্যে যে রিলেশনটা আমরা পাই সেটা আমরা ছোটোবেলার ক্লাসে দেখেছি, C/5 ইকুয়াল টু F-32/9, এটা আমরা পাই। এরপরে আমরা গ্যাসের 3টে ফেমাস ল আলোচনা করব, যেটা হচ্ছে বয়েলস ল, চার্লস ল এবং এদের কম্বাইন্ড ল। ছোটবেলাতে আমরা কি পড়েছিলাম? বয়েলস ল। বয়েলস ল কি বলছে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ বয়েলস ল বলছে P ভ্যারিজেস 1/V। কখন? যখন গ্যাসের ভরটা নির্দিষ্ট, মানে মাস আমার কনস্ট্যান্ট আর টেম্পারেচারটাও আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাই বয়েলস ল থেকে আমরা এটা লিখতে পারি PV ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হলো আমাদের বয়েলস লর গাণিতিক রূপ। একইভাবে চার্লস ল কি বলছে? যে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, মানে ভি ভ্যারিজেস ক্যাপিটাল টি, যখন কি আমাদের প্রেশারটা কনস্ট্যান্ট এবং আমাদের গ্যাসের মাস কনস্ট্যান্ট, মানে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন নির্দিষ্ট চাপে পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ ভি ভ্যারিজেস টি। এইটা আমরা পেয়েছি। এই চার্লস লকে আমরা আরেকটাভাবে লিখতে পারি, সেটা হলো ভি ইকুয়াল টু V0 1 প্লাস T/273। এটা আমরা ডিগ্রি সেলসিয়াসে লিখলে আসে। মানে কি? নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে 0 ডিগ্রি সেলসিয়াসে তার যে আয়তন ছিল
তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা হচ্ছে আমি টি ডিগ্রি টেম্পারেচার রাইজ করিয়েছি তাই। আর যদি টি ডিগ্রি টেম্পারেচার আমি কমাতাম তাহলে এটা কীরকম আসতো, V0 1 মাইনাস T/273, এটা আমরা পেতাম। আবার এই রিলেশন থেকে আমরা এই আগের রিলেশনে ফিরে আসতে পারি। কিভাবে? যদি বলি যেহেতু আমার 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তনটা কনস্ট্যান্ট, তাহলে এটা থেকে আমরা কীরকম লিখতে পারবো? এটা থেকে আমরা এটা লিখতে পারবো না, V ইকুয়াল টু V0 273 প্লাস T/273। আর এই 273 প্লাস টি এটা কি আমার কেলভিন স্কেলে টেম্পারেচার, যেটাকে আমরা ক্যাপিটাল টি বলতে পারি। আর এই V0 আর 273 তো আমার কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা বলতে পারি V ইকুয়াল টু V0 ইন্টু ক্যাপিটাল টি অর V ভ্যারিয়াস ক্যাপিটাল টি, এটা আমরা দেখাতে পারি। ঠিক, এরপরে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিয়ে আলোচনা করব। চার্লসের সূত্র থেকে আমরা পেলাম V ভ্যারিয়াস ক্যাপিটাল টি when M P এরা কনস্ট্যান্ট। বয়েলস ল থেকে আমরা পেলাম P ভ্যারিয়াস 1/V when টেম্পারেচার অ্যান্ড মাস কনস্ট্যান্ট। এবার এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন এবং এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্বাইন করি তাহলে আমরা যেটা পাবো PV ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট CT, এটা আমরা পাবো, যেখানে আমাদের P, V, T অল আর ভেরিয়েবল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, PV/T ইকুয়াল টু C, এটা আমরা পাচ্ছি। তাহলে এই যে সি এর ভ্যালু, এই সি এর ভ্যালুটা কিসের উপর নির্ভর করে? এই সি এর ভ্যালুটা আমাদের মাথায় রাখতে হবে নাম্বার অফ পার্টিকেলসের উপর নির্ভর করবে। সিচুয়েশনটা আমরা পরে দেখছি। এবার এইখানে খেয়াল করো আমরা কি পেলাম একটু আগে, আমরা পেলাম PV/T ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট C। তাহলে এই ইকুয়েশন, এবার দেখো আমি আইডেন্টিক্যাল দুটো সিস্টেম নিয়েছি, দুটো সিস্টেমের, এটা যদি আমার ফার্স্ট সিস্টেম হয়, এটা আমার ফার্স্ট সিস্টেম, এটা আমার সেকেন্ড সিস্টেম। আর এই থার্ড সিস্টেমটা আমি কীভাবে করেছি? থার্ড সিস্টেমটা আমি করেছি ফার্স্ট প্লাস সেকেন্ড সিস্টেমকে কম্বাইন করে। তাহলে ফার্স্ট সিস্টেমটার মধ্যে আমি কিছু গ্যাস রেখেছি, যেখানে গ্যাসের প্রেশার P, ভলিউম V, টেম্পারেচার T এবং এর মধ্যে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে ক্যাপিটাল N। সিমিলার ওয়েতে দ্বিতীয় যে বক্সটা আছে এর মধ্যেও আমার প্রেশার P, ভলিউম V, টেম্পারেচার ক্যাপিটাল T রাখা হয়েছে এবং নাম্বার অফ পার্টিকেলস এখানে N আছে। এবার দুটো সিস্টেমকে যদি আমি একজুট করে একটা বড় সিস্টেম করে দিই, সেক্ষেত্রে কী হলো, আমার প্রেশারে চেঞ্জ হবে না, টেম্পারেচারে চেঞ্জ হবে না, কিন্তু আমার গ্যাসের ভলিউম তো দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমার এই যে ভিটা ছিল, ভিটা এখন আমার হয়ে গেছে 2V। নাম্বার অফ পার্টিকেল আমার N ছিল, নাম্বার অফ পার্টিকেল হয়ে গেছে এখন আমার 2N। তাহলে এই থার্ড সিস্টেমের যদি আমি ইকুয়েশনটা লিখি, তাহলে থার্ড সিস্টেমের ইকুয়েশনটা লিখতে গেলে আমার কীভাবে লিখতে হবে? P ইন্টু 2V বাই টেম্পারেচার T ইকুয়াল টু C। কিন্তু এই সিটা তো দেখো এই সাইডটা তো চেঞ্জ হয়েছে, তাহলে এই ইকুয়েশনের যদি আমার সমান রাখতে হয় তাহলে সিটাও আমার দ্বিগুণ হয়ে গেল। তাহলে সি কার উপর নির্ভর করলো? সি নির্ভর করলো কিন্তু আমার ভলিউমের উপর, অর্থাৎ নাম্বার অফ পার্টিকেলসের উপর সি ডিপেন্ড করলো। এইটা বোঝা গেছে? অর্থাৎ যদি আমি নাম্বার অফ পার্টিকেলসকে দ্বিগুণ করে দেই তাহলে সি এর ভ্যালু 2C হয়ে যাবে। যদি নাম্বার অফ পার্টিকেলস আমি 3 গুণ করি তাহলে সি এর ভ্যালু এখানে 3C হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এই PV/T এটাকে আমি একটা, সিটা তাহলে আমার নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করছে, তাহলে সি কনস্ট্যান্টটাকে আমি নাম্বার অফ পার্টিকেল N ইন্টু সাম আদার কনস্ট্যান্ট K লিখতে পারি। তাহলে এই ইকুয়েশনটা এখন আমার কীরকম হয়ে গেল? PV/T ইকুয়াল টু নাম্বার অফ পার্টিকেল N ইন্টু K। এই Kটাকে আমরা বলি বোলসম্যান কনস্ট্যান্ট। তাহলে এই বোলসম্যান কনস্ট্যান্টের আমার ভ্যালু কি? K এর ভ্যালু আমার আসছে 1.381 ইন্টু 10⁻⁻³ জুল
কেলভিন ইনভার্স। ওকে, এইবার দেখো, যদি আমার এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে যদি আমার এন মোল গ্যাস থাকে, এন মোল গ্যাস আছে, যদি আমি ভাবি, তাহলে এন মোল গ্যাস থাকা মানে কি, নাম্বার অফ পার্টিকেলস ক্যাপিটাল এন, এটাকে যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করি তবেই তো আমি মোল পাবো। তার মানে এই ক্যাপিটাল এন নাথিং বাট মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। আর এনে কি আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, যেটা আমরা অলরেডি জানি 6.023 ইন্টু 10⁻23 হয়, এটা আমার অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু হয়। তাহলে আমি কি করব, এই এনের জায়গায় স্মল এন ইন্টু এন এ এটা বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, পিভি বাই টিটা আমরা এখন পেলাম স্মল এন ইন্টু এন এ ইন্টু কে। এই যে এন এ ইন্টু কে, এটাকে আমরা আরেকটা নতুন কনস্ট্যান্ট বলছি, আর এটাকে আমরা বলি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা আমরা বলছি। তাহলে আমরা ইকুয়েশনটা তাহলে এখন কি পেলাম, পিভি ইকুয়াল টু এন আর টি। এই পিভি ইকুয়াল টু এন আর টি, এটাই হলো আমাদের সেই আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে এই আদর্শ গ্যাস সমীকরণটাকে আমরা একটা বক্স দিয়ে আমরা হাইলাইট করে নিচ্ছি। আমি এটাকে একটা ইয়েলো কালারের বক্স দিয়ে হাইলাইট করছি। এই যে দিস ইজ আওয়ার আইডিয়াল গ্যাস ইকুয়েশন অর আদর্শ গ্যাস সমীকরণ। এর পরের আলোচনার বিষয় হলো আমাদের হিট ক্যাপাসিটি অ্যান্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তাপ ধারকত্ব এবং আপেক্ষিক তাপ ধারকত্ব বা আপেক্ষিক তাপগ্রাহিতা, যেটাকে আমরা বাংলায় বলি। এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখানে দুটো ওয়াটার দেখানো আছে, তা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। যদি বলি ধরুন এই যে এটা আছে, এটাই আমাদের ওয়াটার নেই, এটা আমাদের অয়েল আছে, এই জায়গাটায় আমাদের অয়েল আছে। এটা আমাদের ওয়াটার না, অয়েল। এখন তোমাকে বলা হলো যে একটা পাত্রে কিছুটা আয়তন জল নেওয়া হয়েছে, আর একটা পাত্রে সেম আয়তনের আমরা অয়েল নিয়েছি। এবার আমি বললাম যে রুম টেম্পারেচার 27 ডিগ্রি থেকে এটাকে আমার হিট আপ করতে হবে 54 ডিগ্রি সি অবধি, সেলসিয়াস উষ্ণতায় নিয়ে যেতে হবে। তাহলে এই জলটা তার টেম্পারেচার 27 থেকে 54-তে যেতে যে টাইম লাগবে, তার বহু কম টাইমে আমার তেলটা কি হবে, গরম হয়ে যাবে। এটা কেন হচ্ছে, এটা কেন হলো, এর কারণের পেছনে রয়েছে আমার তাপ ধারকত্ব। তার মানে কি, যে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে জলকে যে পরিমাণ তাপ দিতে হচ্ছে, তেলকে তার থেকে কম পরিমাণ তাপ দিতে হচ্ছে তার উষ্ণতা বৃদ্ধির জন্য। তার মানে কি, জলের তাপ ধারকত্ব বেশি, ওকে গরম করতে বেশি তাপ দিতে হয়, তেলকে গরম করতে তুলনামূলকভাবে কম তাপ দিতে হয়। একই কারণে জল কিন্তু আমাদের দেরিতে ফোটে, দুধ কিন্তু আমাদের তাড়াতাড়ি ফোটে। কারণ দুধকে উষ্ণ করতে যে পরিমাণ তাপ দিতে হয় তার থেকে অনেক বেশি তাপ দিতে হয় জলকে উষ্ণ করতে গেলে। এবং এই কথাটাও তোমাদের একই সাথে মাথায় রাখতে হবে, যে বস্তু যত দেরিতে গরম হচ্ছে সে বস্তু তত দেরিতেই ঠান্ডা হয়। তা সেই কারণে গরম জল কিন্তু খুব দেরিতে ঠান্ডা হয়, কিন্তু গরম দুধ কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ওকে, এইবার আমরা তাপ ধারকত্বের ডেফিনেশনটা বলবো। তাহলে তাপ ধারকত্বের ডেফিনেশন কি বলছে,
মনে করো কোনো একটা বস্তুর টেম্পারেচারকে আমি ডেল্টা টি পরিমাণ বাড়াতে ডেল্টা কিউ পরিমাণ হিট দিতে হচ্ছে, তাহলে এটা কি টেম্পারেচার, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট। তাহলে কোনো একটা বস্তুর কিছুটা তাপমাত্রা বৃদ্ধির জন্য তাকে যতটা হিট দিতে হয়, এদের যে অনুপাত, এটাকেই আমরা বলি তাপ ধারকত্ব বা হিট ক্যাপাসিটি। এটা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা টি। তার মানে কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধিতে বস্তুটাকে যে পরিমাণ তাপ দিতে হচ্ছে সেটাকে আমরা কি বলছি, তার তাপ ধারকত্ব বা তাপগ্রাহিতা। এরপর আসছি আপেক্ষিক তাপগ্রাহিতা নিয়ে কথা বলবো। তাহলে আপেক্ষিক তাপগ্রাহিতাটা কি? মানে আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। যদি একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে হয়, তাহলে বস্তুটাকে যে তাপ দিতে হবে সেটা হবে কি আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপগ্রাহিতা। তাহলে আমরা একটু আগে তাপগ্রাহিতা এস সমান সমান কি বললাম, ডেল্টা কিউ বাই ডেল্টা টি। এখন যদি মানে পার্টিকেলের মাসটা যদি আমার এস হয়, এই এম হয়, তাহলে মাস অফ দ্য বডি যদি আমার এম হয়, মাস অফ দ্য বডি আমার এম, তাহলে আমাদের আপেক্ষিক তাপগ্রাহিতা বা এই স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কত হবে? তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা ইউনিট মাসের জন্য করছি, তাহলে আমার এখানে 1/m দিতে হবে, 1/m ডেল্টা কিউ বাই ডেল্টা টি। তাহলে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটিকেও আমরা এস দিয়ে লিখব, সেটা হচ্ছে এস ইকুয়াল টু 1/m ডেল্টা কিউ বাই ডেল্টা টি। তাহলে এখানে আমাদের ডেল্টা টি কি, টেম্পারেচার চেঞ্জ, ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, ডেল্টা কিউ হলো আমাদের অ্যামাউন্ট অফ হিট, এম হচ্ছে মাস অফ বডি, এস স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে ফর্মুলাটাকে আমরা একটা আগের মতোই সেই বক্স করে দিচ্ছি। এবারে স্পেসিফিক হিট ক্যাপাসিটির তাহলে আমাদের ইউনিট কি দাঁড়াচ্ছে? তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটির যদি আমি ইউনিটের কথা বলি, এই এস এর ইউনিট, তাহলে এসআই এ আমার ইউনিট কত দাঁড়াবে? তাপের ইউনিট হচ্ছে জুল, জুল, উষ্ণতার একক হচ্ছে কেলভিন ইনভার্স, আর মাসের হচ্ছে কেজি ইনভার্স। তাহলে জুল, কেলভিন ইনভার্স, কেজি ইনভার্স হচ্ছে আমার ইউনিট। এরপরে আমাদের আরেকটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এর পরের কনসেপ্ট হলো মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা কাকে বলবো? দেখো, এই স্পেসিফিক হিট ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে লাগে। এখানে আমরা বলবো 1 মোল পরিমাণ কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে তাকে যে পরিমাণ তাপ দিতে লাগবে সেটাকে বলবো মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এটাকে আমরা ডিনোট করি সি দিয়ে। তাহলে যদি আমার এন মোল থাকে তাহলে 1 মোলের জন্য 1/n, আর ডেল্টা কিউ পরিমাণ তাপ যদি দিলে যদি আমার ডেল্টা টি টেম্পারেচার চেঞ্জ হয়, তাহলে ক্যাপিটাল সি ইকুয়াল টু 1/n ডেল্টা কিউ বাই ডেল্টা টি। এটা হলো আমাদের মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওকে, ইউনিট কি হবে? ইউনিট হবে আমাদের, এর যদি ইউনিট বলি তাহলে এন এর ইউনিট হলো মোল, তাহলে ডেল্টা কিউ মানে হচ্ছে তাপ, তাপের ইউনিট জুল, আর নিচে উষ্ণতা, তাহলে উষ্ণতা কেলভিন ইনভার্স, আর এদিকে হচ্ছে মোল ইনভার্স।
তাহলে এসআই ইউনিট মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটির জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স আমার হয়ে থাকে। এরপরে আমরা থার্মাল এক্সপেনশন পড়ব সলিড, লিকুইড এবং গ্যাসের। থার্মাল এক্সপেনশন এই কথাটার মধ্যেই বিষয়টা লুকিয়ে আছে। দেখো, তাপ দিলে কি হয়? তাপ দিলে বস্তুর ডাইমেনশনের চেঞ্জ হয়। তাহলে যদি আমি বেসিক প্রপার্টি অফ সলিড, লিকুইড এবং গ্যাস নিয়ে আলোচনা করি, তাহলে সলিডের প্রপার্টিতে আমরা ছোটবেলায় কি পড়েছি? সলিডের যে মলিকিউলগুলো আছে তারা কি খুব কাছাকাছি অবস্থান করে, এদের মধ্যে যে অন্তঃআণবিক দূরত্ব সেটা কম হয়, অন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি হয়। এই কারণে কি হচ্ছে, সলিডের একটা নির্দিষ্ট কি আছে, আমার শেপ আছে, নির্দিষ্ট কি আছে, ভলিউম আছে। এবার যখনই আমি সলিড থেকে লিকুইড স্টেটে যাব তখন কি হচ্ছে, আমার অন্তঃআণবিক আকর্ষণ বলটা আগের থেকে কমে যাচ্ছে এবং এই যে অণুগুলো আছে এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে। দূরত্ব বেড়ে যাওয়া মানে এদের মধ্যে র্যান্ডামনেস বেড়ে যাচ্ছে। তাহলে এই যখন র্যান্ডামনেসটা বাড়তে শুরু করেছে, এ তখন তার শেপকে হারিয়েছে। তাহলে এর তখন নির্দিষ্ট কোনো শেপ নেই, কিন্তু নির্দিষ্ট ভলিউম তখনও আছে। আর গ্যাসিয়াস স্টেটে গেলে র্যান্ডামনেসটা আরও বেড়ে যাচ্ছে এবং অন্তঃআণবিক যে ডিস্টেন্স সেটা অনেকটা বড় হয়ে যায়, আর অন্তঃআণবিক আকর্ষণ বল এদের মধ্যে প্রায় থাকে না বললেই চলে, এবং এই অণুগুলো পরস্পরের সাথে তখন ইলাস্টিক্যালি কোলাইড করে। তখন এটা ইলাস্টিক্যালি কোলাইড করছে। এখন এই গ্যাসের যখন এই অন্তঃআণবিক আকর্ষণ বলটা একেবারেই নেই, তখন এদের কি হলো, শেপও আর থাকলো না, আর ভলিউমও থাকলো না। তাহলে শেপও থাকছে না, ভলিউমও কিন্তু নির্দিষ্ট থাকছে না। ভলিউম আছে, নির্দিষ্ট নেই। তুমি যে পাত্রে রাখবে সেই রকম পাত্রের ভলিউম নিয়ে নেবে। তুমি একটা বোতলে অক্সিজেন গ্যাস টাইট করে রেখে দিয়েছো, বোতলটা খুলে দাও, কি হবে, অক্সিজেন গ্যাসটা সারা ঘরে ছড়িয়ে গেল, তখন কি ঘরের আয়তনটা দখল করে নিল। তাহলে দেখো, যখনই সলিডের কথা বলবো, তাহলে সলিডের শেপ ভলিউম থাকার কারণে সলিডের 3 রকম প্রসারণ হতে পারে। এর দৈর্ঘ্য বরাবর তাপ দিলে প্রসারণ হবে, এর ক্ষেত্রফল বরাবর তাপ দিলে প্রসারণ হবে, তাপ দিলে এর ভলিউমও চেঞ্জ হবে। কিন্তু লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আমার ভলিউম এক্সপেনশন হয়, আর সলিডের ক্ষেত্রে কি হচ্ছে, আমার লিনিয়ার এক্সপেনশন হবে, এরিয়াল এক্সপেনশন বা ক্ষেত্র প্রসারণও হবে, এবং ভলিউম এক্সপেনশন বা আয়তন প্রসারণও আমার ঘটবে। এই জিনিসটুকু আমরা দেখতে পাবো। এইবার আমরা শুরু করছি এক্সপেনশন অফ সলিড বা কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। ছবিতে তোমরা দেখছো যে একটা T0 টেম্পারেচারে একটা রড রাখা আছে। যখনই এটাতে আমি না ডেল্টা টি অ্যামাউন্টের হিট দিয়েছি, তখন এর একটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। সেই দৈর্ঘ্য বৃদ্ধির অ্যামাউন্টটা হলো ডেল্টা এল। এটা আমাদের কি হলো, লিনিয়ার এক্সপেনশন। এবার দেখো, প্রাইমারি অবস্থায় ব্লকটার এরিয়া ছিল A0। যখনই আমি টেম্পারেচারটা টি থেকে ডেল্টা টি পরিমাণ বাড়িয়েছি, মানে টি প্লাস ডেল্টা টি করেছি, ওর একটাই বাইরের দিকে ক্ষেত্রফলের কিন্তু বৃদ্ধি ঘটেছে। এই ক্ষেত্রফল বৃদ্ধিটা কত, ডেল্টা এ। ডেল্টা এ অ্যামাউন্টের আমার ক্ষেত্রফলটা বেড়ে গেছে। এটা কি আমাদের, এটা হলো আমাদের এরিয়াল এক্সপেনশন। এরিয়াল এক্সপেনশন। আবার প্রাথমিক ভলিউমটা যখন আমার V0 ছিল, কিন্তু টেম্পারেচারটা টি থেকে বাড়িয়ে আমরা টি প্লাস ডেল্টা টি যখন করেছি, তখন এর একটা ভলিউমেরও চেঞ্জ এসছে, সেটা আমাদের ডেল্টা ভি ভলিউম চেঞ্জ হয়েছে। তাহলে এটা আমাদের হলো ভলিউম এক্সপেনশন। বা এটাকে বলতে পারি আমি দৈর্ঘ্য প্রসারণ। এটা আমাদের ক্ষেত্র প্রসারণ, এটা আমাদের আয়তন প্রসারণ।
আমরা এখন আলোচনা করব লিনিয়ার এক্সপেনশন। লিনিয়ার এক্সপেনশন বলতে আমরা কি বুঝি? দেখো, মনে করো T1 ডিগ্রি আমার প্রাথমিক টেম্পারেচার, তখন একটা রডের লেন্থ আছে L1, আর T2 ডিগ্রি হচ্ছে আমার টেম্পারেচার বেড়েছে, বাড়ার সাথে সাথে কি তাপ গ্রহণ হয়েছে এবং রডটা আমার বেড়ে L1 থেকে L2 হয়েছে। তাহলে রডের দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হলো? L2 মাইনাস L1 অ্যামাউন্ট। টেম্পারেচার চেঞ্জ আমার কতটা হয়েছে? টেম্পারেচার চেঞ্জ আমার হয়েছে T2 মাইনাস T1, এই অ্যামাউন্ট টেম্পারেচার চেঞ্জ হয়েছে। এই টেম্পারেচার চেঞ্জটাকে আমি ডেল্টা টি বলছি। তাহলে লিনিয়ার এক্সপেনশন কোএফিসিয়েন্ট আলফার ডেফিনেশন বলে কোনো একটি তার বা দণ্ডের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে দণ্ডটির দৈর্ঘ্যের যে বৃদ্ধি হয় তাকে কি বলছে, মানে একক দৈর্ঘ্যের যে বৃদ্ধি হয় তাকে আমরা বলছি লিনিয়ার এক্সপেনশন কোএফিসিয়েন্ট। এবার এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাতে যাই তাহলে কি বলবো? তাহলে আমরা এটা বলবো না যে L1 দৈর্ঘ্যের রডটা T2 মাইনাস T1 উষ্ণতা পরিবর্তনে এর দৈর্ঘ্য পরিবর্তন করে হয়েছে L2 মাইনাস L1। হ্যাঁ, তাই তো? তাহলে একক দৈর্ঘ্যের রডটা T2 মাইনাস T1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনে এর দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হবে? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 পরিমাণ। এখন একক দৈর্ঘ্য বৃদ্ধিতে এবং একক উষ্ণতা বৃদ্ধিতে এর যে লেন্থের চেঞ্জটা আসবে সেটা কত আসবে? L2 বাই L1 বাই L1 ইন্টু আমাদের ওই T2 মাইনাস T1, এটাই তো। তাহলে লিনিয়ার এক্সপেনশন কোএফিসিয়েন্ট আলফার ডেফিনিশন কি বলছে? একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন দণ্ডের একক দৈর্ঘ্যে যে পরিবর্তন হচ্ছে, যে চেঞ্জটা হচ্ছে, সেটাই আমাদের লিনিয়ার এক্সপেনশন কোএফিসিয়েন্ট আলফা। তাহলে আলফা সমান সমান আমরা কি পেলাম? আলফা সমান সমান আমরা পেলাম দৈর্ঘ্যের পরিবর্তন L2 বাই L1 বাই প্রাথমিক দৈর্ঘ্য L1 ইন্টু টেম্পারেচার চেঞ্জ T2 মাইনাস T1। এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা একটা বক্স দিয়ে দিচ্ছি। তার মানে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারবো। যদি লিখি, মনে করো কোনো একটা রড ছিল L দৈর্ঘ্যের, টেম্পারেচার ছিল তখন T। এখন টেম্পারেচারটা বেড়ে হয়েছে আমার T প্লাস ডেল্টা টি, আর L দৈর্ঘ্যের রডটা আমার বেড়ে হয়েছে L প্লাস ডেল্টা L। তাহলে আলফাকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু লেন্থ চেঞ্জ ডেল্টা L বাই প্রাথমিক দৈর্ঘ্য L ইন্টু টেম্পারেচার চেঞ্জ। তাহলে আলফা সমান সমান ডেল্টা L বাই L ইন্টু ডেল্টা টি। এটাকে আমরা অবকল বিদ্যাতে এইভাবে লিখতে পারি। এরপরে আসছে এরিয়া এক্সপেনশন। তাহলে এরিয়া এক্সপেনশনের আমরা একটা যদি ছবি আঁকি, তাহলে ধরে নিচ্ছি এরকম একটা ছবি আছে। দাঁড়াও, সরি, হ্যাঁ, এরকম একটা ছবি আছে। এটার ভিতরে আমি আরেকটা আঁকলাম। তাহলে ধরে নাও এই যে প্রথম যে শীটটা আছে এর যে এরিয়াটা আছে, এই এরিয়াটা ছিল S। এটার এরিয়া ছিল প্রথমে S। যখনই আমি টেম্পারেচার বাড়িয়েছি তখন আমার এরিয়ার কিছুটা পরিবর্তন হয়েছে বা এক্সপেনশন হয়েছে। টেম্পারেচার বাড়ানোতে
এস চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে এস প্লাস ডেল্টা এস। প্রাথমিক টেম্পারেচারটা ছিল আমার টি, পরবর্তীতে আমার টেম্পারেচারটা হয়ে গেছে কি টি প্লাস ডেল্টা টি। তাহলে এই এরিয়া এক্সপেনশন কোফিসিয়েন্ট বিটার ডেফিনেশন কি বলছে, যে কোনো একটা কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনে একক ক্ষেত্রফলে যে পরিবর্তন হয় তাকে আমরা বলি এরিয়া এক্সপেনশন কোফিসিয়েন্ট। তাহলে আমি এটাকে ম্যাথমেটিক্যালি কীরকমভাবে লিখতে পারি, আমার সারফেস চেঞ্জ হয়েছে ডেল্টা এস, কার সাপেক্ষে, এস এর সাপেক্ষে, এবং উষ্ণতা পরিবর্তন ডেল্টা টি। তাহলে বিটা সমান সমান আমরা লিখতে পারবো ডেল্টা এস বাই এস ডেল্টা টি। আর এটাকে একটু অন্যভাবে বোঝা যাক, যে মনে করো ফার্স্ট কেসে আমার সারফেসটা ছিল S1, টেম্পারেচার ছিল T1। এখন টেম্পারেচার বাড়িয়েছি সেকেন্ড কেসে, তাহলে সারফেস হয়ে গেছে আমার S2, টেম্পারেচার বেড়ে হয়েছে T2। তাহলে আমরা কি বলতে পারি, T2 মাইনাস T1 টেম্পারেচার চেঞ্জে S1 সারফেস এর চেঞ্জ হচ্ছে কত, S2 মাইনাস S1। তাহলে একক উষ্ণতাতে আমার S1 সারফেস চেঞ্জ হচ্ছে কত, S2 মাইনাস S1 ডিভাইডেড বাই আমার T2 মাইনাস T1। তাহলে একক উষ্ণতা চেঞ্জে একক ক্ষেত্রফলে যে পরিবর্তন হবে সেটা কত আসবে, S2 মাইনাস S1 ডিভাইডেড বাই আমার S1 নিচে আসছে, আর যেটা ছিল T2 মাইনাস T1। তাহলে এটাই তো আমাদের বিটা, তাহলে বিটাকে আমরা আলটিমেটলি কি পেলাম, বিটা সমান সমান, সেটা আমি একটু উপরে লিখে নিচ্ছি। তাহলে বিটা ইকুয়াল টু আমরা পেলাম কি, ক্ষেত্রফল পরিবর্তন S2 মাইনাস S1 বাই প্রাথমিক ক্ষেত্রফল S1 ইন্টু টেম্পারেচার চেঞ্জ T2 মাইনাস T1। তাহলে এটাকে আমি একটা আবার বক্স করে দিই, বক্স করলে এই যে এটা আমাদের বিটা পাওয়া গেল। এরপরে আসবে আমাদের ভলিউম এক্সপেনশন। তাহলে ভলিউম এক্সপেনশন বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, ভলিউম এক্সপেনশন কোফিসিয়েন্ট, এটাকে আমরা গামা দিয়ে ডিনোট করি, গামা দিয়ে। তাহলে গামার ডেফিনিশন কি বলছে, গামার ডেফিনিশন বলে কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে তার একক আয়তনের যে পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো ভলিউম এক্সপেনশন কোফিসিয়েন্ট বা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটাকে আমরা কীরকমভাবে দেখাতে পারি, তাহলে দেখো আমি প্রথমে ভলিউম দেখিয়ে নিচ্ছি। ধরে নাও ওকে, প্রথমে এই সলিড বডিটার ভিতরে এই সলিড বডিটার ভলিউম ছিল ভি, যখন কিনা আমাদের টেম্পারেচারটা টি। এখন টেম্পারেচার বেড়ে যখন টি প্লাস ডেল্টা টি হয়েছে, ভলিউমও কিন্তু আমার ডেল্টা ভি পরিমাণ বেড়ে গেছে। তাহলে ভলিউমটা চেঞ্জ হয়েছে কত, ভি থেকে আমার ভি প্লাস ডেল্টা টি হয়েছে। তাহলে গামা কত হচ্ছে, আমার ভলিউম চেঞ্জ প্রাথমিক ভলিউমে আর ডিভাইডেড বাই টেম্পারেচার। তাহলে গামা সমান সমান আমরা পাচ্ছি ডেল্টা ভি বাই ভি ইন্টু ডেল্টা টি, এটা আমরা পাচ্ছি। তাহলে এটাকে আমরা যদি এখন ফার্স্ট কেসের কথা ভাবি, ধরে নেই প্রথম ক্ষেত্রে আমার ভলিউম ছিল V1, তখন টেম্পারেচার ছিল T1 ডিগ্রি, ভলিউম পরে V2 হয়েছে, টেম্পারেচার তখন T2, মানে T1 থেকে যখন টেম্পারেচার রাইজ করে T2 হয়েছে, ভলিউম আমার রাইজ করে V1 থেকে V2 হয়েছে। তাহলে এটাকে আমরা কীরকম বলতে পারি, যে উষ্ণতা পরিবর্তন কত, T2 মাইনাস T1 উষ্ণতা পরিবর্তনে এই V1 ভলিউমটা আমার চেঞ্জ হচ্ছে কত, V2 মাইনাস V1 এ। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে V1 ভলিউম চেঞ্জ কতটা হচ্ছে, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই আমার টেম্পারেচার T2 মাইনাস T1। একইভাবে একক উষ্ণতা বৃদ্ধিতে একক ভলিউমটা আমার চেঞ্জ কত হবে, একক ভলিউমটা আমার চেঞ্জ তখন হবে এই যে V2 মাইনাস V1 তো আছেই, নিচে V1 ইন্টু T2 মাইনাস T1, এটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা আলটিমেট যদি
গামা বলি, তাহলে গামা আমি কত পেলাম? গামা আমি পেলাম V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটা আমি পেলাম গামার ভ্যালু। তাহলে গামার ভ্যালুটাকেও আমরা একটা বক্সের মধ্যে দিয়ে দেবো। তাহলে চলো তাহলে এই গামার ভ্যালুটাকে আমরা একটা বক্স করে দিলাম। তাহলে ভালো করে খেয়াল করে দেখেছো কি যে আমরা কি কি পেলাম? আলফা তাহলে আমরা কি পেলাম? আলফা ইকুয়াল টু লেন্থ চেঞ্জ L2 মাইনাস L1 বাই L1 টেম্পারেচার চেঞ্জ T2 মাইনাস T1। ঠিক একইভাবে বিটা আমি পেলাম সারফেস চেঞ্জ সেটা হচ্ছে S2 মাইনাস S1 বাই প্রাথমিক সারফেস S1 টেম্পারেচার চেঞ্জ T2 মাইনাস T1। গামা আমি পেলাম V2 মাইনাস V1 বাই প্রাথমিক ভলিউম V1 T2 মাইনাস T1। এটা আমি পেলাম। তাহলে ভালো করে দেখো, উপরেও লেন্থের ইউনিট, নিচেও লেন্থের ইউনিট, উপরে সারফেসের ইউনিট, নিচে সারফেসের ইউনিট, উপরে ভলিউমের ইউনিট, নিচে ভলিউমের ইউনিট। তাহলে তো লেন্থ কেটে গেল, সারফেস কেটে যাচ্ছে, ভলিউম কেটে যাচ্ছে। তাহলে আলফা বিটা গামা এর তিনটেরই ইউনিট কি দাঁড়াচ্ছে? পার ডিগ্রি সি, পার ডিগ্রি এফ অর পার কেলভিন। এইগুলোই হচ্ছে আমার কিন্তু আলফা বিটা এবং গামার আমরা ইউনিট পেলাম। তাহলে এবার আমরা কি করব? এই আলফা বিটা এবং গামার মধ্যে রিলেশন বা সম্পর্ক স্থাপনের চেষ্টা করব। তাহলে চলো আলফা বিটা এবং গামার মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করি। তাহলে আমি প্রথমে করছি আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা। তাহলে কি বলছি? রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। তাহলে আলফা আর বিটার মধ্যে যখন আমি রিলেশনটাকে এস্টাবলিশ করছি, তখন ভালো করে মাথায় রাখবে যে আমরা একটা কাজ করছি, একটা L1 দৈর্ঘ্যের বর্গক্ষেত্র নিয়ে নিচ্ছি। একটা বর্গক্ষেত্র আছে যার দৈর্ঘ্য হচ্ছে L1, আর যখনই টেম্পারেচার বাড়ছে বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে L2। আর ঠিক আমাদের এরকমের মতো। তাহলে আমার প্রথমে ছিল L1 বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, টেম্পারেচার বাড়ানোর ফলে এর দৈর্ঘ্য হয়েছে L2। তাহলে T1 ডিগ্রি আর আমার T2 ডিগ্রি। T1 ডিগ্রিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমার L1, T2 ডিগ্রিতে বাহুর দৈর্ঘ্য বেড়ে হয়ে গেছে L2। T1 ডিগ্রিতে আমার এর সারফেস বা এরিয়া যদি S1 হয়, T2 ডিগ্রিতে সারফেস বেড়ে হয়ে গেছে S2। তাহলে যদি আমি বলি বর্গক্ষেত্রের T1 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে T1 ডিগ্রিতে আমার সারফেস S1 এটা সমান সমান কত? L1 স্কোয়ার। এখন টেম্পারেচার বাড়িয়ে যখন T2 ডিগ্রি সি আমি করেছি, তখন সারফেস হয়ে গেছে আমার S2। এই S2 মানে কি? S2 আমাদের সমান সমান L2 স্কোয়ার। এখন লিনিয়ার এক্সপেনশন কোফিশিয়েন্টের যদি আমি রাশিমালাটা ভাবি, তাহলে L2টা কত? L2 সমান সমান আমার L1 ইন্টু 1 প্লাস লিনিয়ার এক্সপেনশন কোফিশিয়েন্ট আলফা আর টেম্পারেচার চেঞ্জ এই T2 মাইনাস T1, এটাকে যদি T বলি তাহলে বলতে পারি আলফা টি। এইটা টোটালটা আমার স্কোয়ার হবে। আর S2টা একইভাবে আমার কি দাঁড়াচ্ছে? S1 1 প্লাস বিটা টি, এটা আমার দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে এই পাশটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কত আসছে? L1 স্কোয়ার 1 প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2 আলফা টি, এটা আমাদের দাঁড়াচ্ছে। S1 মানে আমরা জানি L1 স্কোয়ার, আর এখানে থাকছে আমার 1 প্লাস বিটা টি, এটা পড়ে থাকছে। এখন দেখো এই যে আলফা স্কোয়ার টি স্কোয়ার, আলফার ভ্যালুটা খুব ক্ষুদ্র বলে এই আলফা স্কোয়ার টি স্কোয়ারটাকে আমরা 0 ধরতে পারি অ্যাপ্রক্স। বোথ সাইডে আমার L1 স্কোয়ার কেটে যাচ্ছে। এখানে আমার পড়ে থাকছে 1 প্লাস বিটা টি, এপাশে আমার পড়ে থাকবে 1 প্লাস 2 আলফা টি। তাহলে বোথ সাইডে 1 1 আউট, টেম্পারেচার চেঞ্জ আউট,
সমান সমানই পেলাম বিটা ইকুয়াল টু 2 আলফা। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি এরিয়া এক্সপেনশন কোফিশিয়েন্ট বিটা ইকুয়াল টু 2 ইন্টু লিনিয়ার এক্সপেনশন কোফিশিয়েন্ট। তাহলে বিটা ইকুয়াল টু 2 আলফা আমাদের এখানে প্রুভ হলো। এরপরে আমরা দেখব গামা এবং বিটা ইয়ের মধ্যে সম্পর্ক, আলফার মধ্যে। তাহলে কি বলবো, রিলেশন বিটুইন গামা অ্যান্ড আলফা। তাহলে দেখো আগের বার আমরা স্কোয়ার নিচ্ছি, এবার আমি একটা L1 দৈর্ঘ্যের কিউব নিচ্ছি। তাহলে ধরে নিলাম এটা আমাদের একটা কিউব রয়েছে L1 দৈর্ঘ্যের। এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রথমে ধরে নিচ্ছি কিউবটার দৈর্ঘ্য ছিল আমার L1, পরে টেম্পারেচার বাড়াতে কিউবটার দৈর্ঘ্য হয়ে গেছে L2। তাহলে কিউবের ভলিউম প্রথমে V1 ছিল, ভলিউম পরে হয়ে গেছে V2। এর টেম্পারেচার T1 থেকে টেম্পারেচার T2 ডিগ্রিতে রাইজ করেছে। এই হলো আমাদের রিলেশন। তাহলে প্রথম কেসে আমরা কি পাচ্ছি, প্রথম কেসে আমরা পেলাম ভলিউম V1, এটা মানে কি আমাদের L1 কিউব। এখন এটা T1 ডিগ্রি সিতে, এখন টেম্পারেচার বেড়ে যখন T2 ডিগ্রি সি হয়েছে তখন ভলিউমও হয়ে গেছে V2, V2 সমান সমান আমাদের L2 কিউব। এখন লিনিয়ার এক্সপেনশন কোফিশিয়েন্টের যে রাশিমালা সেখান থেকে L2টা আমরা পেয়েছিলাম কি L1 ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে এই টোটালটার আমার কিউব করতে হবে। আর এদিকে V2 মানে আমরা লিখতে পারি V1 1 প্লাস গামা ইন্টু টি। এটা থেকে আমরা লিখতে পারছি 1 প্লাস আলফা টি L1 তার কিউব। এবার এটাকে আমরা কিউব করে দেবো। তাহলে দেখো V1 মানে আমরা আগেই দেখেছি L1 কিউব, বসিয়ে দাও 1 প্লাস গামা টি। আর এদিকে এটা কিউব করলে আসছে L1 কিউব 1 প্লাস 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব, এটা আসবে। এখন দেখো এই আলফার মান তো খুব ছোট, তাহলে এই 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব এটা নিয়ার অ্যাবাউট 0 হয়ে যাবে। এটা আমার নিয়ার অ্যাবাউট 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার রিলেশনে কারা পড়ে থাকলো, পড়ে থাকলো L1 কিউব 1 প্লাস গামা টি সমান সমান L1 কিউব 1 প্লাস 3 আলফা টি, এটা পড়ে থাকছে। তাহলে L1 কিউব বোথ সাইডে ক্যান্সেল করে দাও, তাহলে গামা সমান সমান আমরা পেয়ে গেলাম 3 আলফা। তাহলে এটাকেও আমরা বক্স করে দিচ্ছি। তাহলে আমাদের আসলো গামা সমান সমান 3 আলফা। তাহলে আলফা বিটা গামার মধ্যে যখন আমরা রিলেশন করছি তখন কি কি পেলাম আমরা, বিটা সমান আমরা পেলাম বিটা ইকুয়াল টু 2 আলফা, গামা ইকুয়াল টু 3 আলফা। এখান থেকে আমার কি আসছে আলফা ইকুয়াল টু বিটা বাই 2, এখান থেকে আমার আসছে আলফা ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আমরা পেলাম আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এটা আমরা পেয়েছি। ঠিক আছে, এই প্রমাণটাই আমরা এবার ক্যালকুলাস বা কলন বিদ্যার সাহায্যে দেখব। ধরে নিচ্ছে একটা স্কোয়ার আছে যার লেন্থ L, তাহলে তার সারফেস S কত হয়, S সমান সমান আমাদের হয় কি L স্কোয়ার, তাই তো। তাহলে এবার আমরা করছি বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি। টেক টেক লগ ইন বোথ সাইড।
যদি লগ নিয়ে নেই বোথ সাইডে, তাহলে এটা আমাদের আসবে ln s, এদিকে আসবে ln l স্কোয়ার, তাহলে এখানে আগে 2 চলে আসলো ln l। ওকে, আর বোথ সাইডকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যেটা পাবো সেটা পাবো কি, ds বাই s dt, ডিটির সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে কত আসবে 2 dl বাই l dt এটা আসবে। তাহলে আমার এটাকে একটু সাজিয়ে লিখলে এরকম আসছে ds বাই dt, আর এখানে পাশে থাকছে 1 বাই s, আর এখানে থাকছে 2 1 বাই l dl dt। তাহলে এই 1 বাই s ds dt এটা কি ছিল আমাদের, আমরা পড়েছিলাম বিটা, আর এখানে 2 1 বাই l dl dt এটা আলফা, তাহলে এই আসলো আমার বিটা ইকুয়াল টু 2 আলফা। একইভাবে যদি কিউবের লেন্থটা l হয় তাহলে তার ভলিউম হয় কত, l কিউব, তাহলে বোথ সাইডে ln নিলে আসছে ln v ইকুয়াল টু 3 ln l। টেম্পারেচারের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে 1 বাই ভি ডিভি ডিটি, এ পাশে আসবে 3 1 বাই এল ডিএল ডিটি। তাহলে 1 বাই ভি ডিভি ডিটি এটা আমরা পেয়েছিলাম গামা, 3 1 বাই এল ডিএল ডিটি এটা আলফা, তাহলে আমরা পেলাম গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে আজকে আমরা এই অবধি শেষ করলাম, পরবর্তী ক্লাসে এর আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। থ্যাংক ইউ বন্ধুরা।